হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে, তোমাদের খুব মনের কাছের প্রিয়। আমি জানি দিদি ভাই আমি তোমাদের, কারণ কেন এই কথাটা বললাম আগেও জানতাম, কিন্তু এই যে আমি একটি দিন তোমাদের কাছ দিয়ে ছুটি নিই আর ডাক্তার দেখাই, আমার শরীরটা সুস্থ করি, যেভাবে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি জানি শুধু তোমাদের প্রার্থনা, তোমাদের ভালোবাসা। তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলেছো, দিদি ভাই কেন তুমি বলছো যে তুমি আর থাকবে না, বুকের ভিতরটা এতটাই কষ্ট হচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এই যে তোমাদের আবেগ, ভালোবাসা, আমি সুস্থ না হয় যাব কোথায়? এখন আমি আগের থেকে অনেক বেটার আছি, অনেক বেটার। সত্যি কথা বলতে এটাই হচ্ছে সত্যি পরিবার। চলো, আজকে আমি খুব আনন্দ, আর আজকে আমি তোমাদের দুটো ঘটনা শোনাবো। এমন দুটো ঘটনা শোনাবো না, তোমরা বলবে দিদি ভাই বাহ বাহ বাহ, এর আগে কোনো সময় এত ভালো ঘটনা মনে হয় তুমি শোনাওনি। তাহলে চলো, সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা করে পাশে থেকো, তোমরাই তো সব। তাহলে চলো এবার ঘটনায় ফিরি। আমাদের যে ঘটনা পাঠায়, ভাইয়ের বয়স হচ্ছে এখন 19 বছর। ভাই বলে, দিদি ভাই আমি তোমাকে অনেক দিন ধরে যেন ভাবছি, একটা ঘটনা আমি শেয়ার করব দিদি ভাই, কিন্তু বিশ্বাস করো আমার পড়াশোনার বাড়ি থেকে এতটাই চাপ, আমি না তোমাকে ঘটনা শেয়ার করতে পারছি না। আমার খুব খারাপ লাগে, আমি সবার ঘটনা শুনি, তোমাকে কত কেউ ঘটনা পাঠায়, আর দীঘার যে ঘটনাগুলো তুমি বলছো আর তার নিচে যে কমেন্ট গুলো পড়ি, সত্যি দিদি ভাই তোমাকে হ্যাটস অফ। কারণ তুমি এতটা মানুষের উপকার করে দিচ্ছ। হ্যাঁ, তুমি কিন্তু বলছো না, কিন্তু তোমাকে যারা ঘটনা শেয়ার করছে তারা তোমাকে কতটা হেল্প করছে, তারা কমেন্ট করে জানিয়ে দিচ্ছে হোটেলের নাম, তুমি সেটা প্রিন্ট করে দিয়েছো। এর আগে একটি ঘটনায় শুনেছি দীঘার, আবার সেখানে আমরা অনেক হোটেলের নামও পেয়েছি। দিদিভাই তোমাকে সত্যি সামনে থাকলে প্রণাম করতাম। যে ভাই ঘটনাটা পাঠায়, ওর নাম হচ্ছে অনিরুদ্র, অনিরুদ্র দাস। ভাই বলে, দিদি ভাই তোমাকে আজকে জীবনের একটা বিশাল বড় ঘটনা বলবো, মানে আমার জীবনের আর আমার বাবার জীবনের। আমার বাবার এখন এখন বর্তমান বয়স হচ্ছে 62 বছর, আর আমার বয়স হচ্ছে 19+। আমার বাবা মাছ ধরতে খুব ভালোবাসেন। আজকে তোমাকে যেই কথাটা বলবো দিদি ভাই, এই ঘটনাটা যদি আমাকে কেউ শেয়ার করতো, হয়তো আমি তোমাকে ঘটনাটা বলতাম না। আমি তোমাকে শেয়ার করছি এই কারণে, এই ঘটনাটা আমার আর আমার বাবার সাথে ঘটেছে। যখন ঘটেছে তখন আমার বাবা আমার সাথে ছিল, বলতে পারো আমিও বাবার সাথে ছিলাম। দিদি ভাই আজ থেকে প্রায় যখন 1.5 মাস আগে একটা বৃষ্টি বৃষ্টি সময় আসে, তখন আমরা বলি না যে বর্ষা ঢুকছে, আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকছে। তো ঠিক ওই রকমই বর্ষাটা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে। তো আমার বাবার কতগুলো বন্ধু আছে, বাবা তাদের সাথে প্রায় সময় মাছ ধরতে যান। বাবা মাছ কিন্তু খান না, আমার বাবা মাছ খান না, আমার বাবা মাংসও খান না, কিন্তু আমার বাবা মাছ ধরেন। কারণ মাছ খেতে আমার মা আমি খুব ভালোবাসি। আমি যখন ছোট ছিলাম তখনও বাবার মুখ থেকে অনেক রকম ঘটনা শুনেছি, যেখানে বাবা আমাকে নিয়ে সেই দিন দুপুরবেলা মাছ ধরতে যায়। ঘটনাটা হচ্ছে এরকম, আমার বাবা সবাইকে ফোন করে বলল, মদন আজকে মাছ ধরতে যাবো, আসবি ভাই? তো জানি না বাবাকে কি বলেন, বাবা ফোনটা কেটে দিয়ে আর একজনকে ফোন করলো, দুলাল চ আজকে মাছ ধরতে যাই, বাইরে তো বেশ মেঘলা ওয়েদার, মনে হচ্ছে ঝাঁপিয়ে নামবে। তো জানি না দুলাল কাকা কি বললেন ওপার থেকে, আমি তো বুঝতে পারছি না, বাবার কথা শুনতে পাচ্ছি। বাবা তারপর রাম কাকাকে ফোন করলো, রাম কাকার মুদিখানা দোকান আছে, উনি যেতে পারে না সেরকম, ওনার বাবা থাকে, উনি মাঝে মাঝে যায়, মানে একাই সামলাতে হয়, বাবার শরীর খারাপ। তো বলল, রাম যাবি নাকি মাছ ধরতে? তো রাম কাকাও কি বললো জানি না। যাই হোক, পরে আমার বাবা কিন্তু আমাকে মাছ ধরতে খুব একটা নিয়ে যায় না, কারণ আমার পড়াশোনার চাপ, মা খুব মুখ করে। তো বাবা সেদিন আমাকে বলল, কিরে অনিরুদ্ধ,
তোর পড়াশোনা হয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ বাবা হয়ে গেছে, এই তো সবে করে উঠলাম, মাথাটা ব্যথা করছে। আমার বাবা আমাকে বলল, চল 3:30 বাজে, দুপুর বেলা, এখন মাছ ধরতে যাবো, যাবি? আমি তো শুনে বলছি, বাবা আমাকে নিয়ে যাবে মাছ ধরতে? হ্যাঁ বাবা যাবো যাবো। মা দাঁত মুখ খিচিয়ে বাসন ঘষতে ঘষতে রান্নাঘর থেকে বলল, ছেলের মাথাটা খাও, মাছ ধরতে নিয়ে যাও। আজকে নিয়ে যাচ্ছ, কালকে ছেলে বলবে বাবা চলো বাবা চলো, তখনও নিয়ে যেও। পড়াশোনা লবডঙ্কা হবে না, অনিরুদ্ধকে দিয়ে কিচ্ছু হবে না। ওই মাছ ধরবে, ওই মাছ বাপ ছেলে ধরে বাজারে গিয়ে বসবে, মানে যেটা বাঙালি পরিবারে হয়। মা শুরু করলো গজর গজর। বাবা বললো, আরে থামো তো, ওফ ওরকম করো না, আজকে একটু যাই না। আরে মাছ ধরলে তো তোমরাই খাবে, আমি কি খাই নাকি মাছ? মা আবার মাছের লোভী, মাছের কথা শুনেই মা একদম চুপচাপ হয়ে গেল। বাবা আমাকে ইশারা করে বলল, অনিরুদ্র দেখলি, বিড়াল, তোর মা না বিড়াল না, বিড়ালিনী, তোর মা হচ্ছে গেছো বিড়াল। তোর মা মাছের গন্ধ পেলে ভাই ওকে দিয়ে সব কাজ করাতে পারবি, কত কাজ এরম করেছি জানিস। আমি তখন বাবাকে বললাম, ও বাবা কি কি কাজ করিয়েছো মাকে দিয়ে? বললো, ছাড় ওইসব শুনতে হবে না, পাকা হয়েছিস না বড়। আমি বললাম, চাপ বাবা, বাবা তুমিই তো বললে। বললো, নে নে চল রেডি হ। আমি হাফ প্যান্ট পরেছিলাম, বাবা আমাকে বললেন, ফুল প্যান্ট পর, মশা ধরবে, যদি দেরি হয় সন্ধ্যা হয়ে গেলে তো মশা লাগবে। বাবার কথা মতো বাবাও ফুল প্যান্ট পরলো, আমিও পরলাম, ছাতা নিলাম দুজনে দুটো, নিয়ে চললাম মাছ ধরতে। এবার মাছ ধরতে গেলাম। বলে রাখি, যেখানে মাছ ধরতে যাই ওখানটা পুরো বাগান, পুরো বাগান, মানে ওখানে না অনেক জায়গা বিক্রি হচ্ছে। ও হয়তো কোনো সময় বাবা বলে এই জায়গাটাও বিক্রি হয়ে গেলে ওই পুকুর টুকুর যা আছে সবই বোঝাই হয়ে গেছে, আরো ছিল, ওই একটা অবশিষ্ট বেঁচে আছে। তো আমার বাবা তখন বলল যে, চল চল আমরা তাড়াতাড়ি গিয়ে বসি, যদি আবার কেউ আসে তাড়াতাড়ি মাছ ধরতে হবে। ভালো কথা, আমরা গেলাম। চারপাশে জঙ্গল, জঙ্গলে জঙ্গল, আর বর্ষার সময় না বৃষ্টির জল একটু পড়লেই দেখবে গাছপালা যেন দরদর করে বাড়ে। তো যাই হোক, গিয়ে আমরা নিজেদের মতো জায়গা নিয়ে মাছ ধরার জন্য ছিপ টিপ পেতে বসে আছি, বৃষ্টি এলো। মেঘ তো অলরেডি করেই ছিল, মুষলধারে বৃষ্টি। বাবা আমার কাছে চলে এলো ছিপটা নিয়ে, একই পুকুরে দুজনে ছিপ ফেলেছি। তো বাবা বললো, কি অনুরুদ্ধ, মাছ কি পাবো? তোর কি বলছে মন? আমি বললাম, বাবা এখনো তো টানই পড়েনি, ছিপে টানই পড়েনি, মাছ আসবে বাবা, এত বৃষ্টি, আকাশ কালো। মানে তখন ওই 5টা বাজে, কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে মেঘের জন্য। আমার বাবা বলল, আরে হ্যাঁ হ্যাঁ, এই করে প্রায় 1.5 ঘন্টা আমি বাবা ছিপ ফেলে বসে আছি, একটা ছোট্ট চারা পোনা উঠিনি। বাবা বলে, কি রে কপাল খারাপ নাকি, একটাও মাছ না নিয়ে গেলে? মা তো আজকে তোর মা খাবে, সত্যি মাছ বানাবে তোকে আর আমাকে। তা আমি বললাম, বাবা কি করবে যদি মাছ না ওঠে তাহলে পরে? তো বাবা বলল, তোর মা আসার সময় যা করছিল জোর করে এসছি, মাছ যদি না পাই তাহলে পরে বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে যাব, যাওয়ার পথে বলবো মরে গেছে, ওটা মাছ একটা তোর মায়ের জন্য নিয়ে যাব, তুইও খেয়ে নিবি হাফ করে। মানে আমি আর বাবা এসব আলোচনা করছি, হঠাৎ করে কিলবিল কিলবিল কিলকিল কিলকিল করে একটা শব্দ হচ্ছে। কিসের শব্দ প্রথমে বুঝতে পারিনি, পরে দেখলাম যে হয়তো পাড়টা একদিকে হয়তো একটু নিচু, মানে ওই যে পুকুরে আমরা ছিপ ফেলেছি হয়তো একটু নিচু, ওই দিকে না মানে পুকুরের জল মাটির মধ্যে উঠে গেছে অনেকটা, মানে যেরকম পুকুর ড্রেন ভেসে গেলে হয় না জল উঠে যায়, সেরকম জল উঠে গেছে। তো তখন আমার বাবা বলল, ওই দেখ, এ ভগবান, এই দেখ দেখেছিস, তুই আমি ছিপ ফেলে এখানে বসে আছি, আমাদের ছিপে টানও লাগেনি, একটা বড় সাইজের একটা মাছ দেখছি, মানে একদম পাড়ে উঠে ঘাসের মধ্যে জঙ্গলের মধ্যে আটকে গেছে। মাছটা কিলকিল কিলকিল করছে, ছটফট ছটফট করতে, যেতে পারছে না। আমার বাবা আমাকে বলল যে, অনিরুদ্ধ ছিপ গোটা, এতক্ষণ বসে আছি 1.5 ঘন্টা, অন্ধকার হয়ে গেছে,
ও আর মাছ বাঁধবে না, চল ওই তো ভগবান শুনে নিয়েছে, ওই মাছটা নিয়ে যাই। মাছটা না হলেও 3 থেকে 3.5 কেজি ওয়েট, যেরকম লম্বা সেরকম স্বাস্থ্য। কি মাছ জানো? কাতলা মাছ। তো আমার বাবা বলল, বারে বাহ, এরে আমরা এতক্ষণ ধরে বসে বসে পেলাম না, আর জলে উঠে গেছে, এত পুকুরে জল ভরে গেছে, ওই দিকটা পাটটা ডাউন, ও উঠে গেছে ভেসে জঙ্গলে, একটা যেতে পারছে না, লাফাচ্ছে। আমার বাবা বললো, ব্যাগ খোল, জ্যান্ত ধরে নিয়ে যাব। আমি ব্যাগ খুলি, বাবা কোনো রকমে মাছটাকে তুলতে হিমশিম খেয়ে যায়। ও জ্যান্ত মাছ কোনো মতো ধরতে পারছে না, বাবা ভয় পাচ্ছে, লাফিয়ে যদিও ও আবার পুকুরে লাফ দেয়, কোনো রকমে বাবা সেই চাপটে মাছটাকে ধরেছে, এই মোটা ধরে কোনো রকমে পুরো জল মেখে গেছে। বাবা মাছটাকে নিয়ে ব্যাগ পুরো মুড়িয়ে বাবা বলছে, দে ছিপ দুটো তুই নে, বাড়ি যাই। মা তো বসে আছে, বাবা বলছে তোর মা মাছের আশায় বসে রয়েছে। এবার আমি গিয়ে মাকে ডাকি, ও মা, মা, ও মা, এ দেখো মা, কত বড় মাছ পেয়েছি মা। মা ছুটে আসে, বাইরে তখনও মুষলধারে বৃষ্টি, বজ্রঘাত, মানে যত অন্ধকার হচ্ছে বৃষ্টি তত বেশি। মা ছুটে আসে, মা এসে বলছে, ওরে বাবা, একটা মাছ পেয়েছিস এত বড়, ওরে বাবা, আয় 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 আয়। বাবা মাকে বললো, মুখটা ভালো করে ধরো, তখনও মাছটা মরেনি, কিন্তু একটু কাবু হয়েছে, কিন্তু বেঁচে আছে। মা সোজা নিয়ে একদম রান্নাঘরে একটা বড় মানে গামলার মধ্যে মা মাছটাকে ঢালে, তখনও মাছটার ল্যাসটা এরম এরম করে লাফাচ্ছে, এরম এরম করে আর খাবি খাচ্ছে। তখন মা বলল যে এত বড় মাছ আমি কাটতে পারবো না। আমার বাবা বলল যে আমি কেটে দেবো। যাক, ভালো কথা। এবার ওই মাছটা গামলা সহকারে ওখানে রেখে দিয়ে তাড়াতাড়ি গরম গরম চা করে দেয়। মাছটার সামনে, চোখের সামনে রয়েছে, বাবা আমি দেখতে পাচ্ছি, মা তো রান্নাঘরে চা করছেন। কিছুক্ষণ পর আমার বাবা মাছটা কাটতে যায়। যখন বাবা মাছটা কাটতে যায়, আমার বাবার না প্রথমেই বটিতে যখন কোপটা বসায়, বাবার এই আঙুলটা একদম কেটে ফালা হয়ে যায়, প্রচণ্ড রক্ত। বাবা মাছটাকে রেখে দিয়ে, মাছটার গায়ে তখনও কোপ লাগেনি, রেখে দিয়ে বাবা আঙুল ধরে বলছে, আহ, রক্ত বেরোচ্ছে, কি জ্বালা করছে। মার সাথে সাথে জল দিয়ে মুছে, ওই সুদল ছিল সুদল দিয়ে মুড়িয়ে দেয়, দিয়ে মা বললো, থাকবে, তোমাকে কাটতে হবে না, আর কেটো না। ও একটা কাজ করি, এত বড় মাছ জলে রেখে দিই, কারণ ও তো এখনো পর্যন্ত জীবিত আছে, জলে রাখলে পারে আরও একটুখানি ওর মানে নিঃশ্বাসটা নিতে সুবিধা হবে। তো বাবা বললো, তাই করো। আমি কালকে সকাল সকাল উঠে অফিস যাবার আগে মাছটা কাটিয়ে বাজারে নিয়ে যাবে, যারা মাছ বিক্রি করেন তাদেরকে 10-20 টাকা দিলে কেটে দেবে। তো কেটে আমি দিয়ে যাবো, তুমি রান্না করো, আজকের মতো আর কাটতে পারবো না, দেখলে তো হাতটা কেটে গেল। মা তো কাটতে পারে না অত বড় মাছ, মা ছোট মাছও কাটেন না। মাছটা রেখে দেওয়া হয় গামলার মধ্যে, ওরকম রাখা থাকে খোলা, কারণ আমাদের রান্নাঘরে এরকম সিস্টেম, যদি মাছটি লাফিয়ে ছিটকে উঠে যায় তো ঘরের মধ্যে কোনো জায়গায় থাকবে, হয়তো মরে যাবে কিন্তু ঘরেই থাকবে, ওকে কেউ নিয়েও যেতে পারবে না বিড়াল, আর ও বেরোতেও পারবে না। রাতের বেলা খাওয়া দাওয়া করে ওখানেই রয়েছে মাছটা, মা সব বন্ধ টন্ধ করে দিয়ে আমরা রাতে শুয়ে পড়ি। এবার আমাদের যে রান্নাঘর, ঘটনাটা শুরু হলো এখান থেকে। আমাদের রান্নাঘর থেকে বাঁদিকে হেঁটে আসলে ডাইনিং স্পেস, ডাইনিং এর ওখানে পরপর 3টে রুম, ডাইনিংটা মাঝখানে, এইদিকে একটা রুম ঠাকুর ঘর, তার পাশে একটা এমনি রুম রয়েছে, আর একটা বাবা মা থাকে, আমি তো উপরে থাকি, আর ঠাকুর ঘরের পাশে হচ্ছে রান্নাঘর, আর আমাদের বাথরুমটা হচ্ছে বাইরে, কারণ আমার মা একটুখানি ছুচি বাই, মা ওই জন্য মানে সবসময় একটুখানি পিট পিট করে বলে, মানে যখন বানানো হয় বাড়িটা তখন বাথরুমটা বাইরে করা হয়। মা বলে ঘরের মধ্যে হিন্দু শাস্ত্র মতে ভালো না, তো ঘরে করা নেই, আমাদের আধবিকতে উঠতে হলে আমরা বাইরেই যাই। তো আমাদের ভাই অনিরুদ্ধ বলে, দিদি ভাই, মধ্যরাতে উম আমি প্রত্যেক দিনই রাতের বেলা একবার করে ওয়াশরুমে যাই। আমি যখন বাথরুমে উঠে আমি নিচে নামি, নিচে নেবে আমি বাইরে যাই, ওপরেও বাথরুম নেই, মা তো করতে দেবেন না,
আমি যখন বাইরের ঘরের দরজা খুলে বাইরে বেরোই, তখন আমি বাথরুমে যখন গিয়ে বাথরুম করছি, আমার যে বাথরুমের সাইডে আমাদের মানে অনেক বড় বাড়ি, তো বাড়ির বাঁধানো, বাড়ির ওপাশে বাড়ির বাইরে অনেক গাছপালা আছে, আবার কিছুটা দূরে দূরে বাড়ি। তো আমাদের বাড়িটা হচ্ছে একদম মাঝখানে, তারপরে জঙ্গল, পুকুর, রাস্তা, তারপর আবার বাড়ি রয়েছে। তো আমি বাথরুম করছি রাতের বেলা, তখন 1:30-2টো বাজে। অনিরুদ্ধ বলছে, দিদি ভাই একটা ফিস 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 করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন মানে দুজন কেউ কথা বলছে। মানে এরকম ভাবে একটা কথা। তো তখন আমাদের অনিরুদ্ধ ভাই ভাবে নিশ্চয়ই চোর এসছে, চোরই তো এরকম করে কথা বলে, ফিস ফিস করে রাতের বেলা কে কথা বলবে, আমার তো বাড়ির পাশে কোনো বাড়ি নেই, নিশ্চয়ই চোর এসেছে আমাকে উঠতে দেখে নিজেদের মধ্যে প্ল্যান করছে যে আমি শুয়ে পড়লে হয়তো তারা ঢুকবে বা কিছু। অনিরুদ্ধ কি করে, ভয় ভয়, ওর একটা মনের মধ্যে ভয় জাগে, ও কোনো রকম বাথরুম করে ওর সাথে সাথে ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে গিয়ে বাবাকে ডাকে, বাবা বাবা। বাবা বলছে, কি হয়েছে, এত রাতে ডাকছিস কেন? বাবা আমি না বাথরুমে গেছিলাম। বাবা বলছে, কি হয়েছে, ভয় পেয়েছিস? বলছে, না বাবা, আমি বাথরুমের পেছনে কেউ ছিল, দুজনে না কথা বলছিল, আমাদের বাড়িতে মনে হয় চোর পড়বে বাবা। তখন অনিরুদ্ধর বাবা বলে, ঠিক আছে তুই আমার সাথে চল। তো অনিরুদ্ধর মাকেও ডাকে, লাঠি নিয়ে সোটা নিয়ে বাইরে বেরোয়। বেরিয়ে আশেপাশে দেখছে কেউ নেই, ওরা পুরো একদম বাড়ির চারপাশে ওদের বাউন্ডারির মধ্যে সবটা ঘুরে দেখে, কেউ তো নেই। বলছে, কই কেউ, কেউ তো নেই। তখন অনিরুদ্ধ বলছে, বাবা আমি সত্যি কথা বলছি, কেউ ছিল জানো বাবা, আমার মনে হয় আমি ঘরে গেছি, তোমাদের কথা বলছিলাম, মনে হয় কথার আবার শুনে চোর পালিয়ে গেছে। তখন বলছে, হ্যাঁ তাহলে তাই হবে, চল। তো বাবা আবার ভালো করে গেট লক করে চারপাশটা ভালো করে দেখে যে কোনো কিছু ব্যাপার নাকি। বাবা দেখে বাবা চুপচাপ এসে বললো, যা শুয়ে পড়, আর আমরাও শুয়ে পড়ি, সকালবেলা মাছটা কাটাতে যেতে হবে। তখন আমার মা বলল, অনিরুদ্ধ তুই যখন যাচ্ছিস একটু রান্নাঘরে দরজাটা খুলে দেখ তো, মাছটা ঠিকঠাক আছে কিনা, না উঠে কোথাও পড়লো লাফ দিয়ে মরে যাবে। তখন আমি বললাম, ঠিক আছে। আমি যখন দরজা খুলি কিচেনের, সব সেপারেট, মা বললাম না একটু পিটপিটুনি করে, ওর জন্য দরজা টরজা বন্ধ থাকে। তো আমি যখন দরজাটা খুলে দেখলাম মাছটা ওরকম ভাবেই কিন্তু মারা গেছে, কিন্তু ওরকম ভাবেই ওই গামলার মধ্যে রাখা। আমি চিৎকার করে এমনি মাকে, আর ঘরে আসিনি, উপরে উঠতে উঠতে বললাম, মা মাছ ঠিক আছে, বলে আমি উপরে চলে যাই। সকালবেলা আমার মা চিৎকার চেঁচামেচি করছে। তো আমি উঠে আসলাম চোখ ডলতে ডলতে, বাবা উঠে মুখ ভার করে ডাইনিং এ বসে আছে। আমি বাবাকে বললাম, বাবা মা চিল্লাচ্ছে কেন, সকালে কি হয়েছে? বলছে, মাছ চুরি হয়ে গেছে। মাছ চুরি হয়ে গেছে? কি করে? মাছ কি করে চুরি হবে? বলছে, জানি না, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, রান্নাঘরের দরজা বাইরে দিয়ে বন্ধ, সবই বন্ধ, মাছ ঘরে নেই। ওই মাছ কোনো মতে কোনো জায়গা দিয়ে পালানোর কোনো রাস্তা নেই। তো সেই মাছটা গেল কোথায়? মাছটা সব থেকে বড় কথা, গেল কোথায়? তো এবার সেই মাছটা নিয়ে মা প্রচন্ড রাগারাগি করছে সকালবেলা, কারণ উনি খাবে ভেবেছিলেন, মাছটা কাটিয়ে আনবে, রান্না হবে, সেই মাছটা কোথায় গেল? তো সেই মাছটা আর পাওয়া যায়নি। এবার আমাদের অনিরুদ্ধ ভাই বলে, দিদি ভাই ওই মাছটা কোথায় গেল? আমার বাবা সবাইকে বলে, জানিস তো এরকম হয়েছে, মাছটা আনার পরে মাছটা আর পাওয়া যায়নি। সবাই বললো হয়তো মাছটা কোনো জায়গা দিয়ে চলে গেছে, কিন্তু কোনোভাবেই পসিবল না যে মাছটা চলে যাবে, এটা হতেই পারে না। তবুও সবার কথা মতো আমার বাবা মা বলল যে হতে পারে মাছটা কোনো জায়গা দিয়ে, নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো বেরিয়ে গেছে। ঠিক তারপরে 3 দিন পর বাড়িতে আমাদের পুজো ছিল, মানে নারায়ণ পুজো, পূর্ণিমা ছিল, নারায়ণ পুজো হয়। সেই দিন রাতের বেলা আমার বাবা প্রথম স্বপ্ন দেখলো ওই মাছটার। আমার বাবাকে কেউ একজন দাঁড়িয়ে বলছে, যার অর্ধেক শরীর পুরোটাই মাছ আর অর্ধেক শরীর মানুষের মতো, বাবাকে বলছে, কিরে আমাকে খাবি বলে নিয়ে এসেছিলিস, আমি আমার জায়গায় চলে গেলাম, কিন্তু
তোরা আমাকে যে কষ্ট দিয়েছিস যেরকম ভাবে রেখে, আমি তোদেরকে ছাড়বো না, তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো। বাবা রাতের বেলা ওই স্বপ্নটা দেখার পর বাবা প্রচন্ড কান্নাকাটি করে। বাবা প্রচন্ড ভয় পেয়ে যায় যে এটা আমি কি দেখলাম, এ ভগবান, আমি তো মাছ ধরতে গেছি, না জেনে এনেছি, আমি তো জানতাম না উনি কোনো দেবতা বা কিছু। আমার বাবা তখন সকালবেলা পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে পুরোহিত মশাই বলেন যে মাছ হচ্ছে বিষ্ণুদেবের প্রথম অবতার, প্রথম অবতার হচ্ছে মৎস্য। তো তুমি মাছটাকে নিয়ে এসছো, সেই মাছটা হতে পারে কোনো অবতার ছিল, কোনো ঠাকুরের নামে হয়তো ছাড়া ছিল, বা কোনো ঠাকুর ছিল তোমাকে স্বপ্ন দিচ্ছে তুমি একটা কাজ করো, তুমি শখানিক ওই চারা মাছের ছোট বাচ্চা তুমি পুকুরে, ওই পুকুরে ছাড়ো, পুজো করে পুকুরে ছেড়ে দাও, দেখো তোমার এই স্বপ্ন আর আসবে না। তুমি সেই মাছটাকে নিয়ে এসে খুব ভুল করেছো। এবার মাছটা নিয়ে এসছে, এটা তো কারোর দোষ না, আমরা তো জানি না। তা আমার বাবা বললো যে ঠিক আছে, সামনের মাসে টাকা পেলে আমি 100 মাছ না পারলেও কিছু মাছ আমি পুজো করে ছেড়ে দেবো, ভুল হয়েছে, পুকুরের সামনে ক্ষমা আছে, আমি ছেড়ে দেবো। কথা হলো, কিন্তু বাবার ওই আসছে মাসে স্যালারি পাওয়া পর্যন্ত বাবা ট্রেন থেকে পড়ে গেল। হ্যাঁ, তবে খুব একটা বড় কিছু হয়নি, ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামতে গিয়ে বাবা ধাক্কা খেয়ে পড়ে চলন্ত ট্রেন থেকে। বাবার হাত পা পুরো ছুলে যায়। 1 মাস বাবা চাকরি যেতে পারেননি, বাড়িতে ছিলেন। মা গ্যাস রান্না করতে করতে হঠাৎ হঠাৎ, এরকম হয় না গ্যাসের আগুন, মানে এরকম হঠাৎ মা যেই ফ্লাশটা করে, এরকম ভাবে ফ্লাশ করতেই মানে এরকম ভাবে আগুনটা থপ করে ধরে। মায়ের অনেক চুল পুড়ে যায়, মায়ের অনেক গরম লাগে, মানে স্ক্রিন জ্বলছিল মায়ের চামড়া। তা বুঝতে পারে যে আমরা যে কাজটা করব বলেছি মাছের, হয়তো তার জন্য, কারণ বলেছে তোদের সবাইকে শেষ করে দেবো। তো আমাকে একটা লোক রেখে প্রত্যেক দিন অনিরুদ্ধ ভাই বলছে আমি স্কুলে যেতাম। দিদি ভাই মানে ভয় পেত যে ওর যদি কিছু হয়, কিন্তু আমার কোনো কিছু হয়নি। আমার বাবা ওই একটা মাস তা না ওই একই স্বপ্ন দেখেছে, বলতো কিরে আমাকে নিয়ে এসে এত অবহেলা করে রাখলি, আমাকে ধরে এনেছিলিস, তোকে আমি ছাড়বো না, তোর বংশ আমি শেষ করে দেবো। আমার বাবা কাঁদতো আর স্বপ্ন দেখে উঠে বলতো যে দেখো, আমি জানতাম না যে তুমি কে, তুমি তো মাছ রূপে পড়েছিলে, আমি মাছ ভেবে আমার বউ ছেলের জন্য এনেছি, কিন্তু আমি তো কাটিনি, আমি তো তোমাকে খাইনি, আমি তো রেখে দিয়েছিলাম। মানে ওই যে মাছটা তো সব শুনেছে, বাবা মা যে বলছিল সকালে যাব কাটিয়ে আনবো বা কিছু, সব তো শুনেছি। অ্যাকচুয়ালি ওটা মাছ ছিল না, ওইটা ছিল দেবতা। জানো তো আমাদের এখানেও একটা পুকুর আছে, কোনোদিন যদি যাই তোমাদের দেখাবো। ওই পুকুরে দুটো মাছ ছাড়া আছে, যাদের কাঙ্কর মধ্যে মানে নাকে বলে নথ পরানো। সেই মাছ আমি দেখেছি অনেক ছোটবেলায়, যদিও আবছা হয়ে গেছে, অতটা মনে নেই। আর কপালে সিঁদুর দেওয়া। বলো তো বন্ধুরা, দুটো মাছ, একটি মাছের নাকে নথ পরানো আর একটি মাছ হচ্ছে সিঁদুর দেওয়া। যেটির নাকে নথ পরানো তারও সিঁদুর দেওয়া আছে, সেটা হচ্ছে মেয়ে। আর যেটির নাকে নথ পরা শুধু, সেটা হচ্ছে ছেলে। তো দুজনেই তো জলের মধ্যে উভয় থাকে। সিঁদুর তো উঠে যাবার কথা, কিন্তু সেই সিঁদুর যে পুকুরের মালিক কপালে টেনে পুকুরে ছেড়েছে ঠাকুরের নাম করে, আর ওখানে রাম সীতা মায়ের মন্দিরও আছে। তাহলে ভাবো তো, সে সারাক্ষণ একদম গভীর পাকের ভেতর থাকে, কালো কুচকুচে হয়ে গেছে, শ্যাওলা পড়ে, ধরা যায় না, দেখা যায় না। কারোর যদি ওখানে মাছ ধরতে গিয়ে উঠেও যায়, ছাড়িয়ে আবার জলে দিয়ে দেয়, নাহলে বংশ শেষ করে দেবে। তাহলে তোমাদেরকে এই প্রসঙ্গে আমাদের এখানে একটি ঘটনা বলি। এখানে রাম সীতা মায়ের মন্দির আছে, প্রচুর জঙ্গল, ওখানে আমি ব্লগিং করতে যাব বলেছিলাম, কিন্তু যার পুকুর সে বলেছিল তোমাদের দাদাভাইকে যে এখানে বড় বড় সাপ আছে, কোনো দরকার নেই, এখানে আসলে পরে একটা অঘটন ঘটতে পারে, যার জন্য তোমাদের দাদাভাই বলল যাব না, বাইরে দিয়ে ওইদিকে কোনোদিন গেলে আমি তোমাদের দেখাবো। ওখানে একজন মুসলিম লোক, সবাই চাচা চাচা করে, সেই মুসলিম চাচা মাছ ধরতে এসেছিল।
সে যখন মাছ ধরতে আসে তখন না ওই ঠাকুরের যে নথ পড়া মাছ, ওই ছেলে মাছটিকে সে তার জালে তুলেছিল। যখন জালে তোলে সে প্রচন্ড ছটপট ছটপট করে। এবার মুসলমানরা না অনেক সময় এইসব জিনিস অনেকে মানে, অনেকে মানে না। তো যেরকম বাঙালিরাও অনেক জিনিস মুসলমানদের মানে না, আবার অনেকে মানে, ঠিক সেই রকম। তো সে কি করে, আরো অনেকেই পুকুর পাড়ে বসেছিল, ওখানে মাছ ধরছিল, মানে লুকিয়ে লুকিয়ে দুপুর বেলা। ওই ঘটনাটা ঘটার পর সবাই জানে, তারপরে আরো কড়াকড়ি নজর দিয়ে দেয় ওখানে। তারপর আর কেউ মাছ ধরতে যেত না। ওখানে মাছ ধরে খাওয়া মানেই রক্ত বমি হবেই। ওই পুকুরের মাছ ধরে যদি কেউ খায়, শুধু ওই দুটো মাছ বলছি না, ওই মাছটা তো ধরে ভয়তে সে ছেড়ে দেয়। কারণ ওখানে আরো যারা বাঙালিরা মাছ ধরছিল বলে, চাচা এই মাছ তুমি নিয়ে যাবে না, এই মাছ হচ্ছে আমাদের হিন্দুদের পুজো করা মাছ, তুমি মাছ ছেড়ে দাও। কালো সেই বড় বিশাল বড় মাছ, মানে একটা 6 বছর 7 বছরের বাচ্চার সমান, বুঝতে পারছো মাছ দুটো। তো ওই পুকুরে সেই চাচা তো ছেড়ে দেয় সবার ইয়েতে, কিন্তু ওখানে যারা মাছ ধরে তারা না মাছ বিক্রি করে। তবে বিক্রি করে দিলে, যদি সেই মাছ ছোট ছোট মাছ বিক্রি যেগুলো করে, তারা কিন্তু কোনো সময় বলেনি যে মুখ দিয়ে রক্ত উঠেছে বা রক্ত বমি হয়েছে। কিন্তু ধরো তুমি ওই পুকুর থেকে মাছ ধরলে, ধরে বাড়িতে নিয়ে গিয়ে কেটে বেটে রান্না করে পরিষ্কার করে খেলে, বাড়ির কারোর না কারো রক্ত বমি হবেই। এটা ওখানে একটা অভিশাপ বলতে পারো ওই পুকুরের আছে। আমি গেলে তোমাদের কোনো সময় ভিডিও করে বাইরে দিয়েই দেখাবো। এই ছিল অনিরুদ্ধ ভাইয়ের প্রথম ঘটনা। এবার আমরা দ্বিতীয় ঘটনায় যাব। দ্বিতীয় ঘটনাটা হেভি ভয়ের, শুধু ঘটনাটা শোনো। দ্বিতীয় ঘটনাটা আমাদেরকে পাঠায় হচ্ছে আপ্রীতি, আপ্রীতি সরকার। আপ্রীতি বলে, দিদি ভাই আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রামে। আমার বাড়ির পাশে হচ্ছে শ্মশান। দিদি ভাই আজকে যে ঘটনাটা বলবো, এই শ্মশানকে কেন্দ্র করেই ঘটনাটা। অনেকে বলে শ্মশানে নাকি সব থেকে পবিত্র জায়গা, এখানে নাকি কোনো আত্মা থাকে না, যেটা টোটালি রং। যেখানে শ্মশান সেখানে প্রচুর মৃতদেহ দাহ করার জন্য আনা হয়। আর প্রত্যেকটা মৃতদেহ তার শরীরের মায়া ত্যাগ করতে পারে না, তারা পেছনে 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 আসে। যখন তারা পেছনে পেছনে আসে, তারা কিন্তু দাঁড়িয়ে দেখে তাদের দেহটাকে আগুনে পুড়িয়ে দিচ্ছে, শেষকৃত্য হচ্ছে। তখন সেই আত্মাটা খুব চিৎকার করে, খুব কাঁদে, বাড়ির লোকের কাছে ছুটে ছুটে গিয়ে হাত জোর করে প্রার্থনা করে, তোমরা আমাকে পুড়িও না। কারণ তার শরীর না থাকলে তার অস্তিত্ব নেই। আত্মা চায় না যে আমার দেহটাকে পুড়িয়ে আমাকে শেষ করে দাও। তো সবাইকে তখন আকুতি বিকুতি করে হাত জোর করে কান্না করে আর বলে। তো আত্মা, বহু আত্মা কিন্তু শ্মশানে থেকে যায়। আত্মা বলে না শ্মশান হচ্ছে পবিত্র জায়গা, ওখানে কোনো আত্মা থাকে না, শান্তি। শ্মশানে শান্তি কেন বলে? যেহেতুনিক মানুষ এত অশান্তি, এত ঝামেলা, এত কিছু, মরে যাবার পর যখন মানুষ শ্মশানে গিয়ে বসে থাকে, দেখে যে এই মানুষটা পুড়ছে চিতায়, এই মানুষটার জীবনে কতটা আবেগ, কতটা কষ্ট, কতটা স্মৃতি নিয়ে মানুষটা শেষ হয়ে যাচ্ছে, ওই দেখে তখন আমাদের মনে না একটা ঠান্ডা হয়, কৌতূহল, যা একদিন আমরাও পুড়বো, আমরাও একদিন চিতায় পুড়ে পুরো ছাই হয়ে যাব, আগুনে পুড়ে। তো তার জন্য লোকে বলে চিতাতে বা শ্মশানে অনেক শান্তি। অ্যাকচুয়ালিও শ্মশানে শান্তি হলেও খুব ফাঁকা নিলিবিলি, কিন্তু শ্মশানে কিন্তু প্রচুর ভূত থাকে, মানে আত্মা থাকে। শ্মশানে আত্মার বাসস্থান। তো এই ঘটনাটা আমাদের আপ্রীতি যে বোন বলে, দিদি ভাই আমার বাড়ি যেহেতু শ্মশানের পাশে, আমি তোমাকে আজকে বলছি কিছু ঘটনা, তুমি ঘটনাগুলো আজকে শোনাবে তোমার দর্শক বন্ধুদের। দিদি ভাই আমরা সবাই শুনবো, আর অনেক নলেজ আমরা ওখান থেকে নিতে পারবো। শ্মশানে কখনো কিন্তু মদ খাওয়া উচিত না, কখনোই না। কিন্তু আমাদের আপ্রীতি বলে, দিদি ভাই আমি যেহেতু শ্মশানের পাশেই থাকি, আমার আজকে অভিজ্ঞতা আমি বলবো।
অবশ্যই খুব ভয়ঙ্কর, খুব ভেরি ক্রিপি। আজকে যে আমি তোমাকে ঘটনাটা বলছি, এই ঘটনাটা আমার বাড়ির সামনের শ্মশানের। শ্মশানে কিন্তু কখনো মদ খেতে নেই, কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র মতে দেখবে, জানি না কষ্টে খায় না আনন্দে খায়, মানুষ শ্মশানে দাহ করতে গেলেই কাউকে, সে নিজেরই লোক হোক আর আশেপাশে পাড়ার লোক হোক, নিজের লোক হলে হয়তো যে মুখ অগ্নি করে সে খায় না, বাড়ির পরিবারের ছেলেরা খায়, আর পাড়ার কারোর হলে তো কোনো কথাই নেই। ওইটা একটা পবিত্র জায়গা, ওখানে মদ খাওয়াটা উচিত না। যে মদ খেতে 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 মারা যায় তাদের আত্মা কিন্তু শ্মশানে থাকে। এরকমই একটি ঘটনা বলি। আমাদের পাড়ায় এক কাকা ছিল, কাকার নাম আমি এখানে নেব না। সেই কাকা মারা যায়। কাকা প্রচন্ড মদ খেত, প্রচন্ড মদ। এবার ওই কাকা পাড়ায় যেখানেই ইয়ং ছেলেদের ঠেক বসতো মদ খাবার, ওখানে গিয়ে বলতো যে কিরে তোরা মদ খাচ্ছিস, আমি সিনিয়র তোদের কাকা হই, একটু আমাকে মদ দে, এক প্যাক দে, জল অল্প দিবি। সবাইকে এরকম করে প্রত্যেক দিন। মানে ওই কাকা পয়সা কিন্তু প্রচুর আয় করতো, কিন্তু বাড়িতে তার বউ টাকা পয়সা সব মেরে ধরে নিয়ে নিত। মেরে ধরে নিত এই কারণেই, যাতে মানে মদ না খায় উনি। উনি মদ খেয়ে ওনার জীবনটা শেষ করে ফেলবে। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে যে ওনাকে অ্যালকোহল খেতে বারণ। তো সেখানে মানে ওনার বউ, মেয়ে, ছেলে যারা ছিল সবাই ওনাকে মাইনে হলে মানে মেরে ধরে টানা হিচড়া করে প্রত্যেক মাসে ঝামেলা হতো, টাকা পয়সা নিয়ে নিত। 100-200 টাকা রাখতো, যা একদিন খাবি মদ, দিলি তো খাবি না, নাহলে সারা মাস ধরে ওই দিয়ে কাজ করবে না, মদ খাবে। আগে করেছে সেই কাকা। তো কাকা কি করতো প্রত্যেক দিন, এবার যেহেতু উনি ছেলেরা মদ খায় মাঠে বসে, পুকুর পাড়ে বসে, ওই যেত, গিয়ে বলতো কিরে বাবলু মদ খাচ্ছিস, আমাকে এক প্যাক দিয়ে, আমি তোদের কাকা হই না, এক কাকাকে মদ দিতে হয়। আজকে তোরা ইয়ং, আমি ইয়ং কালে খেয়েছি, আর যে কাকা জ্যাঠারা আসতো তাদের খাবিয়েছি, দে, তাহলে তোরা যখন বয়স হবি তাহলে তোরা গিয়ে এরকম সবাইকে বলবি, তোদের ছেলে পেলেদের মতো যখন ছোট ছোট বাচ্চারা মদ খাবে, তোরা গিয়ে বলবি এই তোর জ্যাঠা হই, এই তোর দাদা হই, মদ দে, ওরাও তোকে সম্মান করে দেবে। তো এবার যেখানে গিয়ে বলতো তারাও মদ খেয়ে থাকতো। তারা বলতো ও কাকা ঠিক আছে, অত কথা বলছো কেন কাকা, তুমি মদই তো খাবে, আরে ক পেক খাবে, 1 পেক 2 পেক খাবে, কাকা বসো তো, কাকা বসো, আর তো কথা বলবে না কাকা, এই কাকাকে মদ ঢাল, এই কাকাকে গ্লাসে মদ দে। তো এরকম করে সেই কাকা সবার কাছ থেকে মদ খেত। মদ খেতে 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 একদিন লাংসটা বাস্ট করে, কারণ ডক্টর অনেক আগেই বলেছিলেন যে ওনাকে অ্যালকোহল দেবেন না। কিন্তু বাড়ির লোক তো কখনো দেয় না, বাড়ির লোক চাইবে যে আমার বাবা আমার স্বামী চলে যাক, উনি ওরকম করতে হবে, কি করবে, না দিলে বাড়িতে মার ধর গালি গালাজ, বড় মেয়ে বড় ছেলে, তাদের জীবন একটা ভবিষ্যৎ রয়েছে, বিয়ে শাদী হবে, তো তার বাড়ির থেকেও ছেড়ে দেয় যে টাকা আমরা নিয়ে নি, এবার যা তুই লোকের কাছে চেয়ে চিনতে যেখানে যা পারবি খা। কাকা মারা যায়। সে কাকা লিভার বাস্ট করে, লিভার কি লাংস বাস্ট করে কাকা মারা যায়। নাক মুখ কান দিয়ে রক্ত উঠে। যখন মারা যায় তখন হসপিটালে নিয়ে যায়, ওই অবস্থায় বলে উনি লাংস বাস্ট হয়েছে, লাংস ফেটে গেছে। বলছে উনি প্রচুর মদ খেত না, আর যেদিন মারা গেছে সেদিনও একদম গলা পর্যন্ত মদ খেয়ে এসছে। পাড়ার ছেলেদের তো বলে লাভ নেই, ওরা ওদের পয়সায় মদ খায়, ওরা গিয়ে বলতো, ওরা খাওয়াতো। এবার ওরা তো মদ খেয়ে থাকতো, ওরা কিন্তু দিনের বেলা বলতো কাকা মদ খাবে না কিন্তু, কাকা আজকে কিন্তু রাতে ঠেকে আসবে না, কাকা পুকুর পাড়ে আসবে না কিন্তু, ওরা বলতো। কিন্তু কাকা খুব চালাক, নজরে নজরে রাখতো, 2-3 পেক সবাই খেয়ে নিত, তখন যেত গিয়ে বলতো। এবার সবারই তখন মোটামুটি মানে মাথাটা একটু ঘুরে গেছে, চাইতো তখন দিয়ে দিত। কাকা মারা যায়। এবার কাকা যখন মারা যায় তখন আমাদের আপনিটি বোন বলে দিদি ভাই আমার বাবা যায়। এবার পাশাপাশি বাড়ি তো সব, কি করবে, যেতে হবে, তো বাবা যায়। বলছে আমার বাবা তো কোনোদিন অ্যালকোহল কোনোদিন মানে সুখেও দেখেনি আমার বাবা, আমার বাবা কোনো নেশাই করে না। আমাদের বোনের বাবা বলছে দিদি ভাই
যেখানে যায় আমার বাবা বসে রয়েছে, এবার ওখানে সবাই রয়েছে, সবাই মদ খাচ্ছে। তো আমার বাবা পাশে বসে রয়েছে, তো সবাই বলছে দাদা একটু খাও, ও দাদা একটু খাও। আমার বাবা বলছে না রে, তোরা খা, আমি তাড়াতাড়ি কাজটা করে বেরিয়ে যাব। তো ওরা বলছে আমরাও তো যাবো, দাদা খাও। আমার বাবা বলছে না। আমার বাবা বলছে আমরা শ্মশানে বসে রয়েছি, মানে দুজনের পর সেই কাকার বডি চুল দিতে দেবে বা কাঠে পোড়াবে, যাই হোক অনেক দিনের ঘটনা। বলছে আমি বসে রয়েছি এইরকম, মানে আমি যেরকম বসে তোমাদের সাথে ঘটনা বলছি এরকম, আর যারা মদ খাচ্ছে সব সামনে, মানে তোমরা যেরকম তো সামনে। এবার যে কাকা মারা গেছে আমার বাবা দেখছে দূর থেকে তুলতে তুলতে একজন আসছে, ঠিক যে কাকা মারা গেছে ঠিক ওই কাকার মতো, পুরো সেম টু সেম ওই কাকার মতো তার বডির গঠন। এবার আমার বাবা বসে একটা মরা বা মানে শ্মশানে হই হুল্লোড় তো হয় না, একটা স্যাড ভাব থাকবেই, মনটা খারাপ। আমার বাবা তাকিয়ে রয়েছে, ওদেরকে বলছে দেখ আর খাস না, দেখ কতক্ষণ মানে দেরি হবে, একটু দেখ, চল বাড়ি যেতে হবে। বাবা ভাবছে আমি চলে যাই, এরা তো সব মদ খেয়ে নিচ্ছে, এসব মাতালদের সাথে থেকে কি করব, আমি বাড়ি যাই। বাবা এসব ভাবছে। বলছে যখন ওরকম দেখছে কাউকে আসতে, তখন বাবা ওই সামনে যারা বসেছিল ইয়ং ছেলে, ওদেরকে তখন বলছে এই পিছনে কি আসছে রে ওটা, কারণ বাবা অনেকক্ষণ ধরে দেখছে সে আসছে, কিন্তু সে আসছে এসে কিন্তু পৌঁছচ্ছে না, সে আসছে। তখন আমার বাবা ওদেরকে বলছে এই পিছনে ওটা কি রে, অনেকক্ষণ ধরে আসছে, আমি দেখছি কিন্তু কাছে আসছে না কেন, কিন্তু হাঁটছে তো ওখান থেকে এইটুকুনি, ওকে যখন দেখতে পাচ্ছি আসতে আর কতক্ষণ লাগবে, আমাদের কেউ নাকি গাড়ি করে গেছে, আমাদের কেউ। তো এবার সবার তো সব রকম নেশা ধরে না খেলে, সিনিয়র যারা ছিল তারা পিছন ঘুরে বলছে না না কেউ হবে, ও তো মাতাল, মদ খেয়ে রয়েছে, নিজেরাও মদ খাচ্ছে আবার অন্যকে মাতাল বলছে। তো আমার বাবা তখন বলছে না রে শোন, তোরা উড়িয়ে দিস, আমি উঠি, আমি বাড়ি চলে যাই, ভাল লাগছে না, আর তোরা সব মদ ফদ খাচ্ছিস। তো বলছে আমার বাবা, ওরা তখন বলছে না না দাদা বসো বসো একসাথে যাবো, কেউ বলছে কাকা বসো না। তো হয়ে গেছে, একজনের পর একটা চুল্লি হয়ে গেছে, একটা পরে তারপর ওই কাকার বাবা পরিষ্কার দেখছে যারা মদ খাচ্ছে মোটামুটি ওরা চুর হয়ে গেছে খেয়ে, সামনে বসে আছে, যাকে মরা পোড়াতে নিয়ে গেছে সেই টলতে টলতে এসে ওদের পেছনে দাঁড়িয়ে আছে, এরকম করে দেখছে মদের গ্লাস গুলোর দিকে, মানে জানি না এটা অনুমান, এরকম করে দেখছে নিচের দিকে। আমার বাবা বলছে আমি মানে ভাবছি আমার হার্ট ফেল হয়ে যাবে। আমার বাবা বলছে একে মরে গেছে পোড়াতে এনেছি, একে জীবিত হয়ে গেল, ও কোথা থেকে এলো, আর টলছে ওরকম টলছে। তখন আমার বাবা মানে সামনে যে বসেছিল, বাবার সামনে যারা গোল করে মদ খাচ্ছে, বাবা তো সিঁড়িতে উঠে বসে আছে, ওরা চাতাল মতো জায়গাটায়, বাবা পা দিয়ে ঠেলছে, এরকম করে মানে লাথি দিচ্ছে। তখন ও তো নেশা হয়ে গেছে, যাকে পা দিয়ে ফেলছে, ও কি হয়েছে ও দাদা, ও করছো কেন, কি হয়েছে তুমি ফেলছো কেন ও দাদা। তখন বাবা বলছে কি সামনে দেখ, একবার সামনে তাকা, কিরে কাকে এনেছিস পুরাতে, এ তো বেঁচে রয়েছে। তখন তারা ঘুরে দেখছে, সবাই দেখেছে, সবাই ওখানে 13 থেকে 14 জন ছিল, বাবাকে নিয়ে 14-15 জন টোটাল, সবাই তখন দেখছে যে কাকা মারা গেছে পোড়াতে নিয়ে গেছে সেই কাকা ওখানে দাঁড়িয়ে রয়েছে। তখন কাকা ওদের বলছে কি রে আমাকে একটু দিয়ে, একটু খাবো না, ওদের কাকা হই। এই কথা যেই বলেছে আমার বাবা বলছে পরিষ্কার পরিষ্কার বললো, মানে ওই কাকা যখন জীবিত ছিল যেরকম ভাবে সবাইকে গিয়ে বলতো ওই রকম সেম পরিষ্কার বলে। ওখানে যত ছেলে ছিল আমার বাবা সহকারে সব ও মা গো বাবা গো ওরে বাবা বলে ওখান থেকে দৌড়, আর কেউ নেই। সবাই ছুটে যখন যায় ওই ডেড বডির কাছে, দেখছে কাকা তো খাটে শুয়ে রয়েছে, কাকা তো মারা গেছে। মানে কিছু বুঝলে,
যে মদ খেতে খেতে লাঞ্চ বাস্ট করে মারা গেছে, সেই কাকা যেরকম আগে করতো, মানে যখন ইয়ং ছেলেরা মদ খেত, 2-3 পেগ হয়ে গেছে, নেশা হয়েছে, তখন আসতো। আর সেই দিনকেও সেম সেই কাকা যখন দেখছে সবার মোটামুটি নেশা হয়ে গেছে, সবাই বলছে ও কাকা দাদা তুমি খাও, এরম করছে, তখনই ওই একদম দুলতে দুলতে নেশায় এসে বলছে, কিরে আমাকে একটু মদ দিবি না, একটু দে, আমি তোদের কাকা হই না। মানে জীবিত অবস্থায় যেরকম ভাবে সবাইকে বলতো, ঠিক ওই রকম। আমার বাবা বলে, জীবনে আমি কোনোদিন ভুলবো না, একদম বাস্তব ঘটনা। আমাদের আপ্রীতি বোন বলে, দিদিভাই কেউ বিশ্বাস করুক না করুক, দিদিভাই আমার বাবা কোনোদিন কোনো নেশা করেনি, আজ পর্যন্তও না। আর আমার বাবা কোনো কাশির সিরাপ খায় না। কাশির সিরাপে আমার বাবা বলে নেশার নাকি ওষুধ দেওয়া থাকে, যার জন্য কাশির কোনো সিরাপ আমার বাবা খায় না। কাশি যদি অত্যাধিক হয়, লবঙ্গ, আদা, দারচিনি, ওই পাতা পুতা, তুলসী পাতা, বাসক পাতা, এইসব নিয়ে এসে বাবা ফুটিয়ে খায়। আমার বাবা কাশির সিরাপ খায় না, ওর মধ্যে নাকি ঘুমের ওষুধ, নেশার ওষুধ দেওয়া থাকে বলে। ভাবতে পারছো? এইটা তোমরা ভাবো দর্শক বন্ধুরা, মানে কি অদ্ভুত ঘটনা। যাকে তুমি মরা পোড়াতে নিয়ে গেছো, যে মদ খেয়ে মারা গেছে, সে মানে তার আত্মা এসে আবার মদ চাইছে, ভাবো। যাই হোক, ঘটনাটা কিন্তু দারুণ, আমার তো দারুণ লেগেছে। তো চলো আমি তোমাদের তাড়াতাড়ি কমেন্ট গুলো পড়ি, ফোনটা দেখি কোথায়। প্রথম কমেন্ট করেছে কিউট দিশা ব্লগ, তারপরে আমাদের পার্থ দাস ভাই, পরপর পরপর, ও মাই গড 5টা কমেন্ট। তারপরে আমাদের স্বপন রাউত কমেন্ট করে, বং হিন্দু হেসেল পার্থ দাস। তারপর কমেন্ট করে স্বপ্না বাজাল দিদি ভাই, তারপর পার্থ দাস, আবারও পার্থ দাস, পরপর 3টে কমেন্ট করে। তারপরে কমেন্ট করেছো নন্দিতা চক্রবর্তী, বলেছো তোমার হয়তো ব্লকেজ আছে, আমার ওইসব কিছুই নেই। হ্যাঁ, আসলে তুমি ধারণা করতেই পারো, সেরকম কিছু না। দেখো আমি তো ভূত প্রেতের যেরকম ঘটনা বলি, সেরকম ভূত প্রেত এসব আমি হিলিং করি। তো সেখানে দাঁড়িয়ে আমি কোনো বাড়িতে গিয়ে কাজ করলে, সেই বাড়িতে নেগেটিভ ঊর্জা, পজিটিভ ঊর্জা দুটোই থাকে। তো সেখানে গিয়ে পজিটিভটা তো বেটার, বাট নেগেটিভটা যে থাকে সেটা প্রচন্ড হাই থাকে কিছু কিছু জায়গায়। তো আমরা কাজ করে আসার পর থেকে আমার শরীরটা খারাপ হয়, এখন আমি ঠিক আছি, যদিও আমি আমার শরীর বন্ধন করেই যাই, সব কাজ করেই যাই, কিন্তু তবুও একটা খুব ভারী এফেক্ট থাকলে সেখানে কিছু হলেও শরীরে আসে, এটাই, আর কিছু না। তারপরে অরুণ হালদার কমেন্ট করেছো, ম্যাডাম আপনাকে একটা জিনিস খেতে বলবো, তাতে আপনার হার্ট ভালো থাকবে, যদি খেতে পারেন তবে জানাবো আপনাকে। অবশ্যই, আবার বলার কি আছে, অনুমতি নেওয়ার কি আছে, এ কি বলতে হবে তো। আচ্ছা, তারপর জবা দেবী তুমি কি বলেছো দেখি। হ্যালো সোনা দিদি ভাই, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি। আপনি সব ফেলে আপনি আগে ডাক্তার দেখান কেন? আপনার যে লাস্টের কথাগুলো শুনে আমি সত্যি চোখে জল এসে যায়। আপনার কি বা বয়স? আমি এই বয়সে এই সব কথা হ্যাঁ বলছেন, মোটেও ভালো লাগছে না। বড় মায়ের কাছে প্রার্থনা করি আপনার যেন কিছু না হয়, আমার অনুকূল ঠাকুরের প্রার্থনা করি আমরা যেন কিছু না হয়, রাধা মাধবের কাছে প্রার্থনা করি, আপনার ভোলেনাথের কাছে প্রার্থনা করব আপনার জন্য কিছু না হয়। আপনি সুস্থ থাকলে অনেক ঘটনা শোনাবেন, আপনার চোখ মুখে বলে দিচ্ছে যে আপনার শরীর ভালো নয়। আমি ভালো আছি গো। তারপর আমাদের আব্দুল ভাই বলেছো, ঘটনাটা ভালো লাগলো, কিন্তু আপনার কাছ থেকে যা শুনলাম তা শুনে খুবই খারাপ লাগলো। আর দুটো ইমোজিও দিয়েছে কাদার, কাঁদছে ভাই। তারপর বলেছে নিজের প্রতি যত্ন নিন দিদি, আপনিও আপনার পরিবার সবসময় ভালো থাকুন সেই কামনাই করি। ধন্যবাদ দিদি, ভালো থাকবেন সব সময়। হ্যাঁ ভাই, অবশ্যই ভালো থাকবো। আর তোমরা আছো, মাথার উপর বড় মা আছে। দেখো শরীরটা খুব খারাপ করেছিল, আর জানো তো বুকে ব্যথা আর শ্বাস প্রবলেম, এই দুটো জিনিস খুব খারাপ, খুব খারাপ। তারপরে পাপ্পু দে ভাই বলেছে, দিদি ভাই তুমি কি কর্তা
শোনালে, তুমি কি কথা শোনালে? তোমার কিছু হবে না, বড় মা তোমার মঙ্গল করুন, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, বড় মায়ের কাছে এটাই প্রার্থনা করব। জয় বড় মায়ের জয়, দিদি ভাইকে ভালো রেখো। আমার ভাই। আচ্ছা, তারপরে জবা দেবী আর পড়ছি না, আরো একটি কমেন্ট করেছেন। আচ্ছা, তারপরে আমাদের মণিদীপা ব্যানার্জি, তারপর আমাদের মিম কমেন্ট করেছে, বলেছে ভালো করে ডাক্তার দেখাও, শরীরের যত্ন নিও এবং ওষুধপত্র ঠিক মতো খেও, দেখবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আমাদের সুমনা ভট্টাচার্য বলেছেন, তুমি ভালো হার্টের ডক্টর দেখিয়ে নিও সোনা, তুমি ভালো না থাকলে আমাদের কি হবে? কিচ্ছু হবে না আমার। আচ্ছা, আমার প্রবলেম কে সলভ করবে? তাই তো, তুমি ডক্টর দেখাও, কোনো কথা শুনবো না। না না, একদম না। অ্যাকচুয়ালি কি জানো তো, ডক্টরও বলেছেন যে একটু আপনাকে রেস্ট নিতে হবে, একটু রেস্ট নেবেন। খুব বেশি আপনি ডিপ্রেশন চলে যাচ্ছেন, খুব বেশি চিন্তা করেন কিসের, উনি তো জানেন না। তো আমি বললাম, বলছি কি 3টে চ্যানেলের, আমি কি বলবো? আমি বললাম হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তোমাদের চিন্তা করি। কেউ যদি আমাকে বলো দিদি ভাই আমি খুব কষ্টের মধ্যে আছি, খুব প্রবলেমে আছি, আমি যতক্ষণ না তাকে সেখান থেকে বার করতে পারি, আমার না বুকের ভিতরে একটা অস্থিরতা হয়, আর তারপরে বুকে যন্ত্রণা করে। সন্ধ্যা মণ্ডল বলছে বাড়িটা থেকে মনে হয় পুরনো পুরনো গন্ধ পাচ্ছি। হ্যাঁ, একদম হ্যাঁ, ওই দিয়েছিলাম। তারপরে আমাদের নন ভাই বলেছো আগে নিজের শরীরের আহ কেয়ার নাও দিদি ভাই, আর ঘটনা বেঁচে থাকলে আরো হবে, আগে নিজের শরীরের ধ্যান নাও, আর কোনোদিনও তোমাকে ছেড়ে থাকার হুম, ভাবা যায় না সোনা দিদি ভাই। না না, আমাকে ছেড়ে একদম থাকতে হবে না, আমি আছি তোমাদের সাথে সব সময়। আচ্ছা, একজন আমাকে বলেছো, আমি নামটা বলি, দাঁড়াও, দেবমাল্লিয়া দেবমল দেবমাল্লিয়া ঘোষ, তোতা, ঠিক আছে। আচ্ছা, বলেছো অ্যানাবেলা কি সত্যি ভুতুড়ে ডল দিদি? হ্যাঁ, একদম সত্যি। অনেকে মানে অনেকে মানে না, কিন্তু একদম রিয়েল। কারণ কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছে, তো সেও একজন ইউটিউবার, আমি ডিটেলস আর বললাম না তার সাথে কি হয়েছে, কি ব্যাপার কি, সেইটা নিয়ে প্রিন্স তোমাদের সামনে আসবে। কারণ প্রিন্স এই বিষয় নিয়ে একটু রিসার্চ করছে, তোমরা তো জানো, ও একদম 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 তুলে তুলে নিয়ে আসে, ঠিক আছে। তো ও নিয়ে আসবে খুব তাড়াতাড়ি আমাদের ভূত সত্যি চ্যানেলে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, করে পাশে থেকো। আচ্ছা, তার নিচে আমাদের একজন কমেন্ট করেছো, অনামিকা মুখার্জি বলেছো, হ্যাঁ ডল কিনলে দেখে নিতে হয়, ওই লাবুবু। হ্যাঁ, লাবুবু নিয়ে আমাকেও অনেকে বলেছে, আমিও চেষ্টা করব বানানোর লাবুবু একটা ডল, যার জন্য বাড়িতে অনেকের অনেক রকম দুঃস্বপ্ন, ভৌতিক স্বপ্ন দেখছে, অনেক কিছু ঘটছে। আমাকে তো তোমরা তোমাদের লাইভের সত্য ঘটনা দাও, সেগুলোই শেয়ার করি, তার জন্য আমি দিইনি। হয়তো প্রিন্স সেটাকে রিসার্চ করে তোমাদের কাছে আনবে। তারপরে আমাদের প্যান্থার গেমিং ওয়াইটি বলেছো, তোমাদের ওইখানে ভৌতিক ঘটনাগুলো বলছো ঠিক আছে, তবে তোমার শারীরিক কষ্টটা বলে আমাদের মনটাই খারাপ করে দিয়েছো। তোমার কিছু হয়ে গেলে আমরা কোথায় যাব? তুমি সবার আগে ভালো ডাক্তার দেখাও, পারলে ব্যাঙ্গালোর আহ নিমান্সে যাও, না হলে হায়দ্রাবাদে যাও। তুমি আগে সুস্থ হও, তারপর ঘটনা শুনবো, পাশে বড় মা আছেন। একটা কথা বলি দাদা ভাই, এত কিছু হয়নি, আমাকে কোথাও যেতে হবে না। দুদিনের জন্য খুব কষ্ট পাচ্ছিলাম, 6-7 দিন ধরে ব্যথা হচ্ছে, দুদিনে আমাকে কাবু করে দিয়েছিল। তোমাদের ভালোবাসা, বড় মায়ের আশীর্বাদে সুস্থ হয়ে গেছি। সন্ধ্যা মণ্ডল দিদিভাই বলেছেন ডাক্তার দেখানোর পর আমাদের জানিও। আচ্ছা, টুকু। তারপরে হচ্ছে চুমকি বিশ্বাস দিদিভাই বলেছে, সোনামন নিজের শরীরের প্রতি নজর দাও, ভালো থেকো, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে, শুভরাত্রি। আর আমি কমেন্ট করছি না, অনেক বড় হয়ে যাচ্ছে। সন্ধ্যা মণ্ডল দিদিভাই, রিঙ্কু নিয়োগী, তারপরে কমেন্ট করেছো বাবাই সরকার, বলেছো এটা একবার পড়ি, কারণ প্রথম কমেন্ট যে উনি করেছে উনি, আমার তোমাকে খুব ভালো লাগে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমার নাম শুভমিতা এবং আমার মায়ের নাম মৌমিতা।
বাহ, খুব মিষ্টি নাম। বং হিন্দু হেসেল, তারপরে সুজাতা দাস, তারপর কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল, অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে আমাদের জাসমিন কালাম, তারপরে সন্ধ্যা মণ্ডল, আবারও অভিজিৎ, সরি আদিত্যা চক্রবর্তী কমেন্ট করেছো। বলেছো দিদিভাই আমি হুগলির বারুইপাড়া থেকে বলছি। আদিত্য চক্রবর্তী, দিদিভাই এতক্ষণ অপেক্ষা করে আছি, আপনার ঘটনা কখন দেবেন? এই তো দিয়ে দিলাম। আর এটা সেদিনের কমেন্ট। তারপর কিং কোবরা ইয়েট, তারপরে গীতিমালা দত্ত, আহ সন্ধ্যা মণ্ডল, রেশমি ব্যানার্জি, আর তারপরে রূপা দে কমেন্ট করেছো। তারপরে কমেন্ট করেছো পার্থ দাস, আবারও সুপর্ণা দাস, শুভঙ্কর ঘোড়ই, তারপরে কমেন্ট করেছো ভাস্কর অধিকারী, তারপরে রেশমি ব্যানার্জি, কৌশিকী ঘোষ, তারপরে সন্ধ্যা মণ্ডল, জাসমিন কালাম, লাভ ইউ টু। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল, আবারও অনামিকা মুখার্জি, তারপর কমেন্ট করেছো দীপক হালদার, তারপরে শ্রাবণী হাজরা, রূপা দে, অনুপম বিশ্বাস, জলি হাজরা, গঙ্গা বৈরাগী, তারপর কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল, পার্থ দাস, আবারও কমেন্ট করেছো তপতি দত্ত, তারপর পিয়ালি ভারদ্বাজ, তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ, প্রিয়া দাস, আচ্ছা, তারপরে সঞ্জীব পাল, তারপর কমেন্ট করেছো পাপ্পু দে। আচ্ছা, সবার নাম কিন্তু আমি পড়ে দিচ্ছি, দেখো কিষাণু মান্না, রেখা অধিকারী, চন্দনা গোপে দিদিভাই, পিয়ালি ভারদ্বাজ, তারপর কমেন্ট করেছো আমাদের অজয় আর্ট ক্রিয়েশন থেকে, সোমা দাস পরিবার থেকে মণিদীপা ব্যানার্জি, তারপরে পঞ্চু কোয়েল বোন কমেন্ট করেছো তার হাজবেন্ডের আইডি থেকে। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো পার্থ দাস, সিদ্ধার্থ পুরকায়াত, তারপরে পার্থ করেছো, তারপরে কমেন্ট করেছো অরুণ হালদার। আচ্ছা, তারপরে আচ্ছা অরুণ হালদার ওরারই শেষ ছিল লাস্ট কমেন্ট। সবাইকে আজকের মতো ঘটনা দুটো শোনালাম স্পেশাল, যেহেতু উনি কালকে দিইনি। আজকের ঘটনা অনেক বড় হয়েছে, তোমাদের নাম কমেন্ট পড়েছি। সবাই খুব ভালো থেকো, আবারও রেগুলার আসবো, তোমাদের সাথে দেখা হবে। লাভ ইউ টু টু টু, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। গুড নাইট, টাটা, চলো।